দিদার ভাই আসসালামু আলাইকুম। দিদার ভাই পাইছেন? ও, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। দুইটা আয়া দিছি, দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই। আজকেও আপনাকে রেকর্ড করতে হবে। ওকে, ঠিক আছে। দেন পারমিশন দিয়ে দেন ভাই।
আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আমরা 5 মিনিট দেখবো নাকি শুরু করবো এখন থেকে? স্যার আর 5টা মিনিট মনে হয় আমরা দেখতে পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
যে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। আমরা শুরু করি। আজকে আমি চ্যাপ্টার 9 পড়াবো আপনাদের। গত সেশনে আমি চ্যাপ্টার 8 কভার করেছি। চ্যাপ্টার 8-এ যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কেউ কোথাও বুঝতে না পারেন, প্রশ্ন করতে পারেন। স্যার ইন্টারেক্টিভ কোশ্চেন 3 2 3 4 বলছেন, একটু বলে দিবেন, দেখিয়ে দিবেন আর কি, আমাদেরকে ট্রাই করতে বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, বের করেন আপনারা। জি স্যার 1 3 3। হ্যাঁ, বলেন। এখানে এই রেকর্ডিং পে এটার ক্ষেত্রে বলছে হুইচ টু অফ দ্য ফলোইংস আর ডেফিসিয়েন্সিস হুইচ এক্সিস্ট ইন দ্য ওয়েজেস সিস্টেম অফ সিমস্টন ব্রাদার্স লিমিটেড। তো কোন দুইটা কি হবে আনসার বলেন। স্যার আমি 1 আর 2 হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ, কোনটা কোনটা? এ এবং বি। আচ্ছা, এ বিটা ঠিক আছে, কিন্তু এটা তো একটু প্রবলেম হচ্ছে বুঝতে। আচ্ছা, দেখেন আমি গত ক্লাসে যখন এটা পড়িয়ে দিয়েছিলাম আপনাদের, তখন বলেছিলাম যে স্যাম যে ভদ্রলোক দায়িত্বে আছেন, উনি নিজেই সবকিছু করতেছেন আর কি। ক্লিয়ার? হ্যাঁ, তো উনি পে প্যাকেট তৈরি করতেছেন, উনি রেকর্ড করতেছেন, তাহলে সেইখানে তো একটা লিমিটেশন থাকে, তাই না? জি স্যার। এই কারণে জি, স্যার। বলছে 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা এখানে আনসার কেন বললো, স্যাম রেকর্ড দ্য স্যালারিজ এন্ড অর্গানাইজ দ্য পে প্যাকেটস, মানে সেই লিপিবদ্ধ করতেছে, সেই প্যাকেট তৈরি করতেছে। স্যার তাহলে এখানে এখানে তার ফ্রড কারণে রিস্ক তৈরি হচ্ছে। ফল্ট ইজিলি ফল্ট হইতে পারে স্যার। জি জি জি, এই কারণে। বি হচ্ছে স্যার অথরাইজেশন, নো Right. অথরাইজেশন স্যার। স্যার অথরাইজেশন না হলে তো আর একটা প্রবলেম। রাইট, ঠিক আছে, আনসার। আচ্ছা, এরপর আসেন এক্সাম স্ট্যান্ডার্ড ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 3 পেমেন্ট ওয়েজেস, পেজ 135 ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন। এই ক্ষেত্রে বলছে which two of the following control activities will reduce the risks of employees who have left being made up a pay packet which is collected by lever or an accomplice. Check that each employee only collects one pay packet. Supervision of payment by member of staff who knows all the employees personally. Authorization of payroll. Comparison of payroll with wages packs to ensure. স্যার 1 আর 2 হবে। আর 1 আর 3। আচ্ছা, check that each employee only collects only one packets এবং authorization of payroll, এই দুটো Payroll. যদি থাকে, রাইট। এখানে কন্ট্রোল অ্যাক্টিভিটিটা তো আমরা আগের চ্যাপ্টারেও পড়েছিলাম, ওইখানে অথরাইজেশন এটা ছিল আর কি, ওয়ার্ডটা ছিল। ঠিক স্যার স্যার 2 নাম্বারটা বি নাম্বার হবে না, কারণ কেন? স্যার সুপারভাইজার। supervision of payroll payout by member of staff who knows all employees personally. জি তো স্যার। এটা পার্সোনালি কে সুপারভাইজ করবে? কারণ আমাদের অবজেক্টিভটা কি, রিস্কটা মিনিমাইজ করা। আমি কাকে চিনি বা না চিনি তার উপর বিষয় না, বিষয়টা হলো যে ব্যক্তি নিতে আসবে সেই ব্যক্তি এলিজিবল কিনা, তার নাম আমার লিস্টে আছে কিনা, এবং সে কত ঘন্টা কাজ করেছে সেই অনুসারে পে প্যাকেটটা কি করা হয়েছে কিনা, তৈরি করা হয়েছে কিনা, বা অথরাইজ করা হয়েছে কিনা। আমি একজনকে মুখ চিনে দিব, সেটা একটা কন্ট্রোল প্রসিডিউর হতে পারে না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসেন এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন 4। সেখানে কি বলা আছে, the following describes the payroll system in operation at Whistling Company. For each process indicate whether the process indicates strength or deficiency. তো আপনারা বলেন 1 নাম্বার, employees each have an electronic card to swipe in order to enter and leave the factory premises.
This swipe system automatically updates time records in payroll system. তো এটা কি strength নাকি এটা weakness? স্ট্রেংথ। Strength. Strength, sir. আচ্ছা, okay. There is no personnel department. Employees are engaged by department heads with the verbal consent of a director. তো এটা কি Deficient- verbal আর consent? ডিফিসিয়েন্সি, হ্যাঁ, ওটা ডিফিসিয়েন্সি। Yes, sir. Deficiency হবে, sir. on Written leaving হইতে হবে, written employees, হলে স্যার স্ট্রং হবে। হ্যাঁ, রিটেন হইলে তাহলে স্যার স্ট্রং হইতে, কিন্তু বারবার আচ্ছা। কথা বলছে। okay. On leaving, employees are required to return their swipe cards. Is it a strength or স্ট্রেংথ, weakness? স্যার। স্যার Okay. এটা একটু আমার মানে বুঝতে সমস্যা হচ্ছে এই জিনিসটা আসলে সোয়াইপ এখানে কি করলে বলছে? স্যার সোয়াইপ করলে তো ফ্রড হওয়ার চান্স থাকবে না স্যার, স্ট্রেংথই আচ্ছা, হবে স্যার। এটা সাধারণত কি কারণে বলছে? যখন সে অ্যাকচুয়ালি আর কাজে ফিরবে না বা কিছু লং টাইম কাজে আসবে না, অবজেক্টিভ বুঝতে হবে। বলছে অন লিভিং এমপ্লয়িজ আর রিকোয়ার্ড টু রিটার্ন দেয়ার সোয়াইপ কার্ডস, ক্লিয়ার? অর্থাৎ পরবর্তীতে সে কি করতেছে না, আর কাজে অংশগ্রহণ করতেছে না, আন্ডারস্ট্যান্ড? জি জি, স্যার, স্যার। বলছে মানে the কাজে employees আর are যোগদান required to করবে না return এই their জন্য cards when they leave means that they are effectively excluded from the time recording system. In practice cannot continue to be paid after they have left, understand? যাতে সে প্রতিষ্ঠান ছেড়ে গেলেও তাকে আর কি করা হয় না, পে যাতে না করা হয়। Number 4, the payroll has a variance functions which reports item within the payroll falling outside the expected conventions, which must be resolved by an authorized member of staff before the payroll can be finalized. The ability to resolve this report is controlled by a secret password. এটা কি strength নাকি weakness? স্যার স্ট্রেংথ। Strength, কারণ এটা Yes, sir, সিক্রেট sir. পাসওয়ার্ড দ্বারা কি করা হচ্ছে, শেয়ার করবে না, গোপন রাখবে। ওকে। যাই হোক, এটা ছিল আমাদের চ্যাপ্টার 5 এর লাস্ট অংশটুকু, চ্যাপ্টার 8 এর লাস্ট অংশটুকু। আজকে আমি শুরু করব চ্যাপ্টার 9, ইন্টারনাল অডিট। ওকে, যদি আমার কথা শুনতে কোনো ধরনের প্রবলেম হয় আমাকে অবশ্যই আপনারা জানাবেন। জি স্যার, শিওর। আচ্ছা, ইন্টারনাল অডিট কি এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। আমরা ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে পড়লাম, আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করে চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা পড়লাম। চ্যাপ্টার 5-এ আমরা ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে জেনেছি, ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট সম্পর্কে জেনেছি, একটা প্রতিষ্ঠানে কেন ইন্টারনাল কন্ট্রোল থাকা জরুরি সে বিষয় সম্পর্কে আমরা জেনেছি। তার পরবর্তী চ্যাপ্টার গুলোতে অর্থাৎ চ্যাপ্টার 6, 7 এবং 8 সেখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন অংশের অর্থাৎ সেলস, পারচেজ, এমপ্লয়ি কস্ট, এই সমস্ত ক্ষেত্রে কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল থাকলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, রিস্ক মিনিমাইজ করা যেতে পারে, এবং একজন অডিটর আপনি যখন অডিট করতে যাবেন সেই ক্ষেত্রে কি ধরনের অডিট প্রসিডিউরস আপনি গ্রহণ করবেন ওই অংশগুলো অডিট করার জন্য। তো এই বিষয়গুলো আমরা দেখেছি চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত, চ্যাপ্টার 5 to 8। আমরা স্পেসিফিকেশন গ্রিড বলেছিলাম সেকেন্ড, যেটা ইন্টারনাল কন্ট্রোল 25% মার্কস কভার করবে। তার লাস্ট চ্যাপ্টারটা অর্থাৎ 5 থেকে 9, সেই 9 নাম্বার চ্যাপ্টারটা আমি আজকে পড়াবো, অর্থাৎ 25% মার্কস আমরা কভার করে ফেলবো আজকে। অর্থাৎ আপনি যদি খুব সুন্দরভাবে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করে থাকেন, বাসায় যদি একটু রিভিউ করেন, পড়েন, তাহলে আপনি 25% মার্কসের আনসার দিতে সক্ষম হবেন আশা করা যায়। যাই হোক, তো এখন আমরা আজকে পড়বো যে ইন্টারনাল অডিট সম্পর্কে। তো আমাদের আগে জানা দরকার ইন্টারনাল অডিটের ডেফিনেশনটা। ইন্টারনাল অডিট বলতে কি বোঝাচ্ছে আসলে। এখানে বলতেছে ইন্টারনাল অডিটটা হলো একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি, একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি এস্টাবলিশড অর প্রোভাইডেড অ্যাজ এ সার্ভিস টু দ্য এন্টিটি, যেটা ওই এন্টিটিকেই কি করবে, সার্ভিস প্রোভাইড করবে। কি হয় সাধারণত কোনো একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিট সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে,
তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ইন্টারনাল অডিটের কাজগুলো কি। যাই হোক, ধারণা না থাকলেও সমস্যা নেই, আপনারা যেহেতু বিভিন্ন ফার্মে কর্মরত আছেন, আপনারা বিভিন্ন সময় হয়তোবা বিভিন্ন এক্সটার্নাল অডিটে যখন অডিট করতে যাবেন তখন ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিট সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন, বা তাদের যে বিভিন্ন রিপোর্ট সেই রিপোর্টগুলো আপনারা কি করতে পারেন, রিভিউ করতে পারেন। তো এরা আসলে কি করে, এদেরকে বলতেছে একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি। তাহলে এটা কিসের অ্যাপ্রাইজ করে? হ্যাঁ, আপনাদের অবশ্যই নাইমা আপু পড়িয়েছেন স্কেপটিসিজম এর ডেফিনেশন, অর্থাৎ অলওয়েজ কোশ্চেনিং মাইন্ড। একজন অডিটরের স্কেপটিভ মাইন্ড থাকতে হবে সব সময়, হ্যাঁ, মনে প্রশ্ন থাকতে হবে। তো এই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আসলে কি করে, কি অ্যাপ্রাইজ করে? তারা আসলে অ্যাপ্রাইজ করে ওই প্রতিষ্ঠান যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করেছে সেই ইন্টারনাল কন্ট্রোল গুলো প্রপারলি অপারেট করছে কি না, সেইটা তারা কি করবে, অ্যাপ্রাইজ করবে। এটা হলো তাদের অন্যতম কাজ। কিভাবে করবে তারা? এই ইন্টারনাল কন্ট্রোল যে পলিসি বা প্রসিডিওরস গুলো আছে সেই পলিসি প্রসিডিওর গুলো প্রতিষ্ঠান প্রপারলি কি করতেছে কিনা, মেনে চলছে কিনা, প্রপারলি অপারেট করতেছে কিনা, সেইটা সে কি করবে, রিভিউ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। রিভিউ করার পর যদি কোনো ডেফিসিয়েন্সি সে পেয়ে থাকে তাহলে সে কি করবে, তার ইন্টারনাল ম্যানেজমেন্টকে অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরসকে সে জানাবে এই ডেফিসিয়েন্সি গুলো পেয়েছে। তো শুধুমাত্র ডেফিসিয়েন্সি খোঁজাই তার কাজ না, সে আসলে দেখবে এটা প্রপারলি কি করতেছে কিনা, অপারেশন এটা মেনে চলতেছে কিনা, বা এই ইন্টারনাল কন্ট্রোল গুলো প্রপারলি অপারেট করতেছে কি না। আচ্ছা, এর বাইরে আর একটা কাজ সে করবে, সেটা কি করবে, যে কোথায় ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেই সম্পর্কে সে কি করবে, রিকমেন্ড করবে বোর্ডকে, এই বিষয়ে আমরা কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, এই গেল অন্যতম কাজ। এর বাইরে আর কি করতে পারে ইন্টারনাল অডিটর? সাধারণত তাদেরকে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেট করতে পারে কোনো ধরনের এরর যদি হয়ে থাকে, বা কোনো ধরনের ফ্রড বা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি এরকম কোনো কিছুর হান্স করে ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টের সম্মুখে আসে, সেই ক্ষেত্রে এই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট দিয়ে তারা কি করতে পারে, এই অংশটুকু অডিট করিয়ে নিতে পারে বা দেখতে পারে। তো এইগুলো হলো বড় দাগে ইন্টারনাল অডিটের কার্যক্রম। আমরা পরবর্তীতে দেখব যে আসলে তারা কি কি কাজগুলো করে। তো যেহেতু ইন্টারনাল অডিট আসছে এবং অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটির কথা বললো, এইটুকুন বোঝানোর জন্যই আমি এত কথা আপনাদের সাথে আলোচনা করলাম। তাহলে ইন্টারনাল অডিটটা কি? ইন্টারনাল অডিট বলতেছে একটা অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি, ইন্টারনাল কন্ট্রোল বলতেছে an appraisal activity established or provided as a service to the entity। ওই এন্টিটিকেই তারা আসলে কি করে থাকে, সার্ভিসটা প্রোভাইড করে থাকে। আচ্ছা, এরপরে কি বলছে, ইট ফাংশনস ইনক্লুড amongst other things examining, evaluating, monitoring the adequacy and effectiveness of internal control, যেটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করলাম। তাহলে তাদের অন্যতম কাজটা কি, এক্সামিন করবে, এভালুয়েট করবে, মনিটরিং করবে। কি করবে? the adequacy and effectiveness of internal কন্ট্রোল সম্পর্কে, ওই প্রতিষ্ঠান যে ইন্টারনাল কন্ট্রোলটা কি করছে, ডিজাইন করছে বা ইমপ্লিমেন্ট করছে, সেইটা প্রপারলি অপারেট করছে কিনা সেইটা কি করবে, তারা এক্সামিন করবে, এভালুয়েট করবে এবং মনিটরিং করবে। হ্যাঁ, এইটা হলো ইন্টারনাল অডিটের ডেফিনেশন, যেটা আমি বুঝি বা আপনাদের বইতে যে ডেফিনেশন দেওয়া আছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা আসি যে এক্সটার্নাল অডিটের ডেফিনেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সটার্নাল অডিটের ডেফিনেশনটা কি সেটা বলছে, an audit carried out by external as opposed to an internal auditor। অর্থাৎ এক্সটার্নাল অডিটর মানে আপনারা একেবারে ইন্ডিপেন্ডেন্ট পার্টি, আপনার ইন্ডিপেন্ডেন্টলি কি করেন, একটা প্রতিষ্ঠানের যাবতীয় ডকুমেন্টস ভেরিফাই করেন, হ্যাঁ, তাদের ইন্টারনাল কন্ট্রোল চেক করেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা কম্পোনেন্ট কি করেন, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করেন, হ্যাঁ, অডিট করেন, করে আপনারা একটা রিপোর্ট জেনারেট করেন বা ওপিনিয়ন দেন কিসের উপর, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর। তো এই জন্য বলতেছে an audit carried out by an external as opposed to an internal auditor। Remember that the objective of external auditor of financial statement is to enable the auditor to express an opinion on whether the financial statement are prepared in accordance with applicable financial reporting framework।
তাহলে এক্সটার্নাল অডিটরের অন্যতম প্রধান অবজেক্টিভটা হলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনাকে প্রোভাইড করতেছে, যেটাকে আমরা সাবজেক্ট ম্যাটার বলতেছি। আপনারা অবশ্যই চ্যাপ্টার 1-এ পড়েছেন সাবজেক্ট ম্যাটার সম্পর্কে। তো এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে আপনার সাবজেক্ট ম্যাটার হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে তারা যাবতীয় লজ অ্যান্ড রেগুলেশন কমপ্লাই করেই, বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন তাহলে বাংলাদেশের জন্য যে ধরনের লজ অ্যান্ড রেগুলেশন ফলো করে ওই প্রতিষ্ঠানকে কি করা উচিত, অপারেট করা উচিত সেইগুলো, এবং তাদের জন্য অ্যাপ্লিকেবল যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে যেমন আইএফআরএস বা আইএএস, এইগুলো ফলো করেই তাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করেছে কিনা তার উপর একটা ওপিনিয়ন প্রোভাইড করে থাকে এক্সটার্নাল অডিটর। কেন তাদের এই ওপিনিয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ বলছে এক্সটার্নাল অডিটর যারা আছেন, হ্যাঁ, এরা কি করে, পাবলিক ইন্টারেস্ট নিয়ে কাজ করে থাকেন। তারা যে ওপিনিয়নটা প্রোভাইড করে থাকেন তার উপর ভিত্তি করে ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স তারা কি নেয়, ডিসিশন গ্রহণ করে থাকে। এই ওয়াইড রেঞ্জ অফ ইউজারের ভিতর কারা থাকতে পারে আপনারা জানেন, বড় দাগে আমরা প্রথমে যাদেরকে বলতে পারি শেয়ার হোল্ডার, ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার যারা আছে। দেন আমাদের যে গভর্নমেন্ট অথরিটি গুলো আছে যেমন ট্যাক্সেশন অথরিটি, ভ্যাট অথরিটি, হ্যাঁ, এরা। তারপরে ক্রেডিটর যারা আছে, হ্যাঁ, ডেটর যারা আছে, বা প্রসপেক্টিভ ইনভেস্টর যারা আছে, তারা আসলে আপনার এই ওপিনিয়নের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিসিশন গ্রহণ করে থাকে। তাহলে এইটা হলো আমরা দেখলাম ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের ডেফিনিশন। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট এই দুইটার ভিতর প্রধান পার্থক্যগুলো কি কি। ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিট। দেখেন এখানে বলছে যে ইন্টারনাল অডিটের ক্ষেত্রে রিজনটা কি। রিজন বলতেছে internal audit is an activity designed to add value and improve an organization operations, যেটা আমরা বলতেছিলাম অর্গানাইজেশনের যে অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো এরা কি করে থাকে, অ্যাপ্রাইজ করে থাকে, হ্যাঁ, প্রপারলি অপারেট করতেছে কিনা। আর এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে বলতেছে এক্সারসাইজ টু এনাবল অডিটর টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন অন দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ এক্সটার্নাল অডিটর কি করে থাকেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন, তারা এটার অডিট করেন, অডিট করে তারপর একটা ওপিনিয়ন প্রোভাইড করে থাকেন। রিপোর্টিং টু ইন্টারনাল অডিটর কার কাছে রিপোর্ট করে, যেহেতু তারা প্রতিষ্ঠানের কর্মী, তারা রিপোর্ট করে বোর্ড অফ ডিরেক্টরস অথবা অডিট কমিটির কাছে। এই অডিট কমিটি কারা, আপনাদের চ্যাপ্টার 5-এ পড়িয়েছিলাম, সাব কমিটি অফ দা বোর্ড অফ ডিরেক্টরস, তাদের কাছে রিপোর্ট করে থাকে। আর এক্সটার্নাল অডিটর কার কাছে রিপোর্ট করতে পারে, শেয়ার হোল্ডার্স অফ দা কোম্পানি, শেয়ার হোল্ডারের কাছে রিপোর্ট করে থাকে। রিলেটিং টু, এটা হলো কার সাথে রিলেটিং, বলতেছে অপারেশন অফ দা অর্গানাইজেশন, অর্গানাইজেশনের যে অপারেশন আছে তার সাথে। আর এক্সটার্নাল অডিটর হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে। রিলেশন উইথ দা কোম্পানি, যারা ইন্টারনাল অডিটর তারা এমপ্লয়ি অফ দ্যাট অর্গানাইজেশন, অথবা অর্গানাইজেশন কি করতে পারে, হায়ার করতে পারে, হ্যাঁ, বাইরের কাউকে এই ইন্টারনাল অডিট ফাংশন কি করার জন্য, এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য। যেমন আপনারা বিভিন্ন সিএ ফার্ম কি করে, এই ইন্টারনাল অডিট সার্ভিসটা প্রোভাইড করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। আর এক্সটার্নাল অডিটর কি, ইন্ডিপেন্ডেন্ট অফ দা কোম্পানি এন্ড ইটস ম্যানেজমেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট, দে আর অ্যাপয়েন্টেড বাই দা শেয়ার হোল্ডার্স। তাহলে এখন দেখেন এইখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে। বললো যে এক্সটার্নাল অডিটর কার কাছে রিপোর্ট করে, বলে নিচের 4টা অপশন দিল, বোর্ড অফ ডিরেক্টরস, শেয়ার হোল্ডার্স, হ্যাঁ, স্টেক হোল্ডার্স, এরকম 3-4টা বা উপরের কেউ না। আপনাকে সঠিক আনসার দিতে হবে যে শেয়ার হোল্ডার অফ দা কোম্পানি। অথবা বলতে পারে ইন্টারনাল অডিট এরা কাদেরকে রিপোর্ট করে এই সম্পর্কে দিতে পারে, বা বলতে পারে ইন্টারনাল অডিটরে যারা কর্মরত আছে তাদের সাথে কোম্পানির রিলেশনশিপটা কেমন হতে পারে, তারা কি এমপ্লয়ি অফ দা অর্গানাইজেশন, বা ইন্টারনাল অডিট ফাংশন কি আউটসোর্স করা যায়, হ্যাঁ, নাকি এক্সটার্নাল কেউ। এইভাবে 3-4টা অপশন আপনাকে দিতে পারে, আপনার এর ভেতর থেকে হ্যাঁ যেটা মোস্ট লাইকলি সেই আনসারটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে এই ডেফিনেশন দুটো পড়ালাম এবং এই ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট এই দুইটার ভেতর মূল পার্থক্যগুলো আপনাদের পড়ালাম। তো এটাকে আপনি খুব লাইটলি নেবেন না, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে।
পূর্ববর্তী বছরের যে প্রশ্নগুলো আছে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পূর্ববর্তী বছরগুলোর কোশ্চেনের প্যাটার্নটা একটু আপনারা দেখার চেষ্টা করবেন। আমি বলছি যে প্যাটার্ন চেঞ্জ হবে, অর্থাৎ আগে লিখিত হতো, এখন কি হবে এমসিকিউ বেসড কোশ্চেন হবে। কিন্তু কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে, কোন চ্যাপ্টারের গুরুত্ব কতটুকুন, কোন টপিকস গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসতেছে, সেইগুলো আপনারা যদি একটু পূর্ববর্তী বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন তাহলে খুব সোজা ভাবে আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন, এবং কোথায় এমফ্যাসিস দেওয়ার দরকার সেখানে আপনি এমফ্যাসাইজ দিতে পারবেন আপনার নেক্সট এক্সামিনেশনের প্রিপারেশনের সময়। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা 2-3টা টপিকস কভার করলাম, যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ওকে আগাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আসলো হোয়াট ডাজ দা ইন্টারনাল অডিট ফাংশন ডু। ইন্টারনাল অডিট ফাংশন কি করে থাকে সেগুলো আমাদেরকে একটু জানা দরকার। বলতেছে দ্য অ্যাক্টিভিটিজ অফ ইন্টারনাল অডিট ফাংশন ইউজুয়ালি ইনভলভ কিসের সাথে, মনিটরিং ইন্টারনাল কন্ট্রোলস। তারা কি করে, মনিটর করে ইন্টারনাল কন্ট্রোলসটা। এক্সামিনিং ফাইন্যান্সিয়াল এন্ড অপারেশন ইনফরমেশন, রিভিউ অফ ইকোনমি, এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস অফ অপারেশন, রিভিউ অফ কমপ্লায়েন্স উইথ লজ, রেগুলেশন এন্ড আদার এক্সটার্নাল রেগুলেশনস। অর্থাৎ ওই প্রতিষ্ঠান যে সমস্ত আইন কানুন মেনে তার অপারেশনটা চালানো দরকার, তারা সেই আইন কানুনগুলো মেনেই প্রতিষ্ঠানটা অপারেট করছে কিনা সেটাও অ্যাসেস করবে ইন্টারনাল অডিটর। আর উপরের তিনটা আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি। স্পেশাল ইনভেস্টিগেশন ফর ইনস্ট্যান্সেস ইনটু সাসপেক্টেড ফ্রড, এটাও আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে ম্যানেজমেন্ট চাইলে এই ইন্টারনাল অডিটরদেরকে দিয়ে কি করতে পারে, ইনভেস্টিগেট করাইতে পারেন যদি কোনো সাসপেক্টেড ফ্রড থাকে বা কোনো এরর বা অমিশন পাওয়া যেতে পারে, যদি পাওয়া যায়। আইডেন্টিফাইং এন্ড এভালুয়েটিং সিগনিফিকেন্ট এক্সপোজার টু রিস্ক, risks and contribute to the improvement of risk management and control systems. বলতে পারে যদি কিছু আমি আলোচনা করতেছিলাম যে তারা যখন এই ইন্টারনাল অডিটটা করবে সেই ক্ষেত্রে তারা কি এভালুয়েট করার চেষ্টা করবে, আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোনো ধরনের সিগনিফিকেন্ট রিস্ক আছে কিনা, এক্সপোজ করতে পারে কিনা, এবং সেই ক্ষেত্রে এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেই রিকমেন্ডেশন গুলো তারা বোর্ডকে করবে আর কি। ওকে, এবার এখানে ছোট্ট একটা আছে অপারেশনাল অডিট। এই অপারেশনাল অডিটটা আপনারা পাবেন 143 নাম্বার পেজ, 143 পেজ, 2.2 ইন্টারনাল কন্ট্রোলস এর ভেতর। কারণ এই অপারেশনাল অডিট থেকেও কয়েকবার কোশ্চেন আসছে পূর্ববর্তী বছরগুলোতে, সো এই কারণে আমি এটা নিয়ে আসছি। অনেকে হয়তো বা যেহেতু ইন্টারনাল কন্ট্রোলস এর ভেতর একটা প্যারাগ্রাফ, অর্থাৎ থার্ড প্যারাগ্রাফ যদি আপনারা দেখেন সেখানে এই অপারেশনাল অডিটের কথা বলা আছে। এই সম্পর্কে যদি আপনাদের কাছে জানতে চাই তাহলে আপনারা আনসার দিতে পারেন। সেই জন্যই আমি এই অপারেশনাল অডিটটা আলাদাভাবে আমার এই প্রেজেন্টেশনে নিয়ে আসছি। বলছে কি, অডিটস অফ অপারেশনাল প্রসেস অফ দ্য অর্গানাইজেশন, দে আর অলসো নোন অ্যাজ ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি অডিট। Their prime objective is to monitor of management efficiency, ensuring company policy is adhered to. তো কি কি কাজ তারা করে, প্রথম বলতেছে ensuring policies are adequate, ensures policies work effectively। কি কি বলতেছে যে এই অপারেশনাল অডিটটা করে থাকে আসলে ওই অর্গানাইজেশনের যে টপ ম্যানেজমেন্ট আছে, যারা বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন, তারা যে পলিসি এবং প্রসিডিওরস গুলো কি করতেছে, ডিজাইন করছে বা ইমপ্লিমেন্ট করতেছে, সেই পলিসি বা প্রসিডিওরসটা আসলেই অ্যাডিকুয়েট কিনা ওই প্রতিষ্ঠানের জন্য, ক্লিয়ার, সেই ডিসিশন গুলো প্রতিষ্ঠানের জন্য ভালো কিনা, এই বিষয়গুলো তারা কি করবে, অ্যাসেস করবে এবং
এই পলিসিগুলো প্রপারলি কি করতেছে না, ওয়ার্ক করতেছে কিনা সেটাও তারা অ্যাসেস করবে। এখানে আপনাদের একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি যে আপনারা সাধারণত নোকিয়া ফোন কোম্পানির নাম শুনেছেন অনেকেই, কি বা নোকিয়া ফোনও কেউ কেউ ইউজ করেছেন, তাই না? একটু কথা বলবেন, ইন্টারেক্টিভ হলে ভালো হয়। তো ম্যানেজমেন্ট কি গ্রহণ, তারা ওই অ্যান্ড্রয়েডের সাথে নোকিয়া কি করলো না, চুক্তি করলো না, তাই না? স্মার্টফোন যখন আসলো, কিন্তু স্যামসাং কি করলো, তারা পিক আপ করলো ওই অ্যান্ড্রয়েড কে, তাই না? তাহলে দেখেন এই নোকিয়া কি এখন আর মার্কেটে আছে? সম্পূর্ণ আউট। রাইট, নতুন করে আবার আসছে স্যার, পুরাটাই চেঞ্জ। আচ্ছা যাই হোক, আমার এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপর আমি আবার কন্টিনিউ করি, ঠিক আছে? ওকে শিওর স্যার। ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ইয়েস স্যার। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আইসিবি থেকে আমাকে মাত্রই ফোন দিল, আপনাদের পরবর্তী যে ক্লাসটা, ওই ক্লাসটা আজকে সম্ভবত উনি কন্ডাক্ট করতে পারবেন না। তো দুইটা ক্লাসই আমাকে নিতে বললেন। তো আপনারা যদি আপনাদের যদি কোনো প্রবলেম দুইটা আইটি করতে পারি, অ্যাসুরেন্স নিতে পারেন স্যার। হ্যাঁ 2 ঘন্টা তাহলে No মানে problem, 1.5 sir. ঘন্টা 3 ঘন্টায় Please. অ্যাসুরেন্স চালান। স্যার প্রবলেম নাই, সমস্যা নাই স্যার। ওকে ঠিক আছে। ওকে, এবার আসেন, বলছে এই ইন্টারনাল কন্ট্রোল কি কাজগুলো করে সেগুলো আমরা দেখলাম, এবং অপারেশনাল অডিটের কথা আমি আলোচনা করছিলাম, সেখানে আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে যে কোনো অর্গানাইজেশনের জন্য যে কোনো ধরনের পলিসি গ্রহণ করাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, বা গ্রহণ না করলেও সেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হবে কিনা সেটাও অ্যাসেস করা দরকার। যেমন এই আমি একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি, এই প্যান্ডেমিক শুরু হলো, এর ভেতর যদি আইসিএবি সিদ্ধান্ত গ্রহণ না করতো যে তারা এই জুমে ক্লাস নিবে না, তাহলে প্রতিষ্ঠানের যে অপারেশনটা সেটা কি স্মুথলি চলতো? যদি না স্যার, আপনাদের ক্লাসই না নিতে পারতেন আইসিএবি থেকে, তাহলে কি আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতেন? না স্যার, পারতাম না। রাইট। যাই হোক, তো আপনারা একটু খেয়াল রাখবেন, এই অপারেশনাল অডিটটা আছে 143, পেজ নাম্বার 143 তে। এটা একটু আপনারা ভালোভাবে দেখবেন।
সেখানে এই যে রিজন গুলো আপনাদের আসতে পারে যে অপারেশনাল অ্যাসাইনমেন্টের আসপেক্ট গুলো কি কি। অপশন দিল 4টা, একটা বললো এনশিওর পলিসিজ আর অ্যাডিকুয়েট, সেকেন্ডটা বললো এনশিওর পলিসিজ ওয়ার্ক ইফেক্টিভলি, এবং অন্য 2টা দিল। আপনাকে কি এই 2টা কি করতে হবে, কনসিডার করতে হবে, আনসার দিতে হবে। ওকে, এবার আসেন আপনাদের পেজ নাম্বার 143। এই 143 পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়ার্ক এক্সাম্পল ইন্টারনাল অডিটের উপর। এই ইন্টারনাল অডিটের ওয়ার্ক এক্সাম্পলটা আমি করিয়ে দিব আপনাদেরকে এখন। দেখেন কি বলছে, রিটজি হোটেল লিমিটেড is a listed company which owns a number of hotels in Bangladesh. বললো এই RH একটা লিস্টেড কোম্পানি যেটা ওন করে নাম্বার অফ হোটেলস ইন বাংলাদেশ, বাংলাদেশে একাধিক হোটেল সে ওন করে থাকে। Each hotel is a subsidiary company of RH. For example, Ritji Dhaka Limited is the hotel in Dhaka. RH charges each hotel a management charge which is determined on a fixed calculation depend on the number of rooms at the hotel. One of the things management charge covers in the internal audit function which is managed certainly by RH. Centrally. স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে নাকি? জি স্যার, ক্লিয়ার। বলছে one of the things this management charge covers in the internal audit function which is managed centrally by RH. ওই হোটেল সেন্ট্রালি এটা ম্যানেজ করবে। The internal audit function at RH is required to carry out cyclical operation audits at all the hotels. সমস্ত হোটেলের সাইক্লিক্যাল অপারেশনালটা সে কি করবে, অডিট করবে। The Chittagong Hotel, which comprises 20% of the group income, গ্রুপ ইনকামের প্রায় 20% কভার করে এই চিটাগাং হোটেলটা, is audited annually. প্রতি বছরই এটাকে কি করতে হবে, অডিট করতে হবে। Other hotels are audited on a rational basis. অন্য হোটেলগুলো রেশিওনাল বেসিসে করবে। With each hotel being audited at least once every 3 years. প্রতি 3 বছরে একবার কি করবে, এই অডিটটা করবে আর কি। An audit comprises a number of elements, all of which have to be carried out. কি কি বললো, সারপ্রাইজ ক্যাশ কাউন্ট ইন কি ক্যাশ ট্রানজেকশন এরিয়াস, যেমন বার, রেস্টুরেন্ট, রিসিপশন, বলতেছে এই 3টা জায়গায় সারপ্রাইজিং ক্যাশ কাউন্টিং তারা করবে। অ্যাসেট ইনস্পেকশন, পার্টিকুলারলি লাইনেজ এন্ড লিজার ফ্যাসিলিটিস, অ্যাসেটের ইনস্পেকশন গুলো তারা করবে। ইনভেন্টরি কাউন্ট ফর সার্টেইন অ্যাসেটস, পার্টিকুলারলি দ্য ladder and bar. Test of controls in key systems, sales, purchase, payroll, এই 3টার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা তারা চেক করবে। হেলথ এন্ড সেফটি কন্ট্রোল সিস্টেম টেস্টিং, হেলথ এন্ড সেফটি মেজার গুলো প্রপারলি তারা কি করতেছে, মেনে চলতেছে কিনা সেগুলো তারা কি করবে, চেক করবে। রিভিউ অফ অ্যাকচুয়াল রেজাল্ট এগেইনস্ট বাজেট ফর দ্য ইয়ার, বাজেটের সাথে অ্যাকচুয়াল ফরকাস্টের অ্যাকচুয়াল রেজাল্টের কি করবে, তারা কম্প্যারিজন করবে বা রিভিউ করে দেখবে কোন ধরনের ডিফারেন্স আসছে কিনা বা কেন কি। In addition, the internal audit function is sometimes required to carry out a special investigation. In 2010, there was a special investigation into VAT errors at one hotel. Currently, directors of RH concerned at the result of analytical review on bar income at one of the hotels are considering implementing a discrepancy investigation at the hotel. তাহলে দেখেন তারা একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে বোঝালো
ইন্টারনাল অডিট ফাংশনের কি কি কাজ আসে আসলে তারা অপারেশনাল অডিটটাও করতেছে, এর বাইরে যে ইনভেস্টিগেশন আছে সেই কিছু ইনভেস্টিগেশনও তারা করতে পারে। এখানে একটা ফ্রডের কথা বললো, একটা ডিসক্রিপেন্সির কথা বললো, যে কাজগুলো তারা করছে আর কি। এখন আপনাদের পেজ নাম্বার 144 144 এই 144 নাম্বার পেজে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে যেটা এক্সাম স্ট্যান্ডার্ড, এটা আমি একটু পড়াই দিব আপনাদের। দেখেন বলছে লাইটিং পিএলসি হ্যাজ অ্যান অর্গানাইজেশন স্ট্রাকচার হুইচ ইনক্লুডস অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, ইন্টারনাল অডিট অ্যান্ড অডিট কমিটি। Which department should not be involved in determining pay rises? বলেন কোন ডিপার্টমেন্ট পে রাইজের সাথে যুক্ত থাকবে না? পরে 1 মিনিট সময় পরে আপনারা বলেন কোনটা থাকবে না। স্যার অপশন সি ইন্টারনাল অডিট। আচ্ছা, একজন বললেন ইন্টারনাল অডিট, অন্য কেউ? অডিট কমিটি আই থিংক। ইন্টারনাল অডিট স্যার। ইন্টারনাল অডিট, স্যার ইন্টারনাল অডিট। ওকে। আর কেউ? ইন্টারনাল অডিট হবে আর কি, আনসার ইন্টারনাল অডিট। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই চ্যাপ্টারে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, আচ্ছা এবার পেজ নাম্বার বের করেন 145 145 নাম্বার পেজ, যেখানে সেলফ টেস্ট দেওয়া আছে। সেলফ টেস্ট পেয়েছেন? জি স্যার। জি স্যার। নাম্বার সেলফ টেস্টে বলেন it is possible to buy an internal audit services from an external organization, yes or no, true or false, কোনটা হবে? ট্রু স্যার। True, right. আর কেউ? ট্রু স্যার। ওকে। 4 number, as objectivity is a key issue for internal auditors, they are likely to routinely be involved in operational activities, true or false? ফলস স্যার। আচ্ছা, ট্রু কি হবে? যাই হোক, আপনারা হবে এটা। চ্যাপ্টার 5 চ্যাপ্টার 9 আমরা শেষ করলাম। ওকে, স্যার এর তাহলে আনসার কি হবে স্যার? হ্যাঁ, এর আনসার কি হবে? ফলস হবে স্যার। ফলস হবে, আনসার ফলস, রাইট। ওকে স্যার। আচ্ছা, আমরা 1 থেকে আমাদের যে 4টা আনসার গ্রিডের কথা বলছিলাম 1 2 3 4 রোমান 6 নাম্বার পেজে, তার সেকেন্ড গ্রিডটা আমরা শেষ করলাম আজকে, অর্থাৎ 25% মার্কস ইন্টারনাল কন্ট্রোলের। এটা চ্যাপ্টার 5 থেকে 9 পর্যন্ত ছিল, আমরা 5 থেকে 9 পর্যন্ত শেষ করলাম। আমি স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আফসর ভাই শুনতে পাচ্ছেন নাকি স্যারকে? না এখন শোনা যাচ্ছে না। না ভাই, না শুনতে পাচ্ছি না ভাই। সবাই বললেন।
ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার এতক্ষণ কি বলতেন শুনি না, এখন শুনতে পাচ্ছি। ওকে, এতক্ষণ না শোনার কারণ হলো আইসিবি থেকে আমাকে আবার ফোন করেছে যে আপনাদের পরবর্তী যে টিচার আছেন উনি সম্ভবত ক্লাস নিতে পারবেন আর কি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, যাই হোক সমস্যা নেই। আমরা 25% মার্কস কভার করেছি চ্যাপ্টার 5 থেকে 9 পর্যন্ত পড়ে। তো আপনাদের বাসার কাজ হবে আপনারা থরলি এখন এই 5 থেকে 9 পর্যন্ত পড়বেন। যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে পরবর্তী ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমি নেব সেই ক্লাসগুলোতে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার। আর যদি মনে করেন যে না আপনার সাথে পড়ার সময় প্রবলেম হচ্ছে, তো আপনি আমার সাথে ডিরেক্টলি ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের চেষ্টা করব রেসপন্ড করার আর কি। যাই হোক, আচ্ছা এখন আমি শুরু করব আনসার গ্রিডের 4 নাম্বার গ্রিডটা, 4th অর্থাৎ প্রফেশনাল ইথিক্স। তো এখন আমি বলি যে আপনারা এই 14, 15, 16 অর্থাৎ এই 3টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে আপনাকে বুঝতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, এই আনসারগুলো কেস বেসিসে আসবে অনেক সময় এবং আপনাদের এটা জানা দরকার, ইথিক্যাল ইস্যুগুলো জানা দরকার। তো আপনারা একটু অ্যাটেন্টিভ থাকবেন, অবশ্যই অ্যাটেন্টিভ আছেন ক্লাসে, অবশ্যই অ্যাটেন্টিভ থাকবেন। আমি এই আজকে যেহেতু আমার হাতে এখনো প্রায় হাফ অ্যান আওয়ার সময় আছে, আমি চ্যাপ্টার 14টা একটু শুরু করব, কিন্তু নেক্সট ডেতে চ্যাপ্টার 15 যেদিন পড়াবো ওই দিনকে একটু সময় আমার বেশি লাগবে, বাট আশা করব সবাই একটু পড়ে আসবেন। আজকে যে চ্যাপ্টার 14টা পড়াই দিব ওইটা একটু ভালোভাবে পড়ে আসবেন চ্যাপ্টার 15 বোঝার জন্য। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এই প্রফেশনাল ইথিক্স আমি শুরু করব আজকে। আমি আপনাদেরকে বারবার বলছি আনসার গ্রিডটা একটু ফলো করবেন। এই চ্যাপ্টার 14, 15, 16 এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদের মার্কস আসবে, আমি প্রথম দিনই বলেছিলাম প্রায় 20% মার্কস, অর্থাৎ 3টা চ্যাপ্টার ভালোভাবে পড়লে আপনি 20% মার্কসের আনসার দিতে পারবেন। যাই হোক, চ্যাপ্টার 14 কোড অফ প্রফেশনাল ইথিক্স। এই প্রফেশনাল ইথিক্স চ্যাপ্টারটা শুরু করার আগে আমি জাস্ট কিছু আলোচনা আপনাদের সাথে একটু করে নিতে চাচ্ছি। স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন স্যার, বুঝতে পারি না স্যার কোন কোন চ্যাপ্টার বলছেন স্যার, আরেকবার বলবেন? ইম্পর্টেন্স যে কোশ্চেন আসবে 14, 15, 16 তিনটা, 14, 15, 16 বুঝতে পেরেছেন? প্রশ্ন আসবে স্যার। ওকে, আচ্ছা এই কেন প্রফেশনাল ইথিক্স প্রয়োজন, হ্যাঁ সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা চ্যাপ্টারের আলোচনা যাওয়ার আগে আপনাদের সাথে জাস্ট একটু আলোচনা করতে চাচ্ছি যে কেন ইথিক্সটা প্রয়োজন। আমরা সবসময় আপনারা জানেন, আপনি যখন কোনো সিএ ফার্মে আপনি আপনার আর্টিকেলশিপ নিয়েছেন তখনই আসলে আপনাদের বিভিন্ন ধরনের ট্রেনিং ওই প্রতিষ্ঠান থেকে নেওয়ার কথা বা আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করার কথা। আপনারা যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন সেই সমস্ত প্রতিষ্ঠানে যখন আপনি কাজ করতে যাচ্ছেন তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার সাথে কি করে থাকে, শেয়ার করে থাকে। হ্যাঁ, যে ইনফরমেশন গুলো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই কনফিডেন্সিয়াল। তাহলে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি যখন বিভিন্ন প্রতিষ্ঠানের অডিট করতে যাবেন একজন অডিটর হিসেবে, তারা যে ইনফরমেশন গুলো আপনার সাথে শেয়ার করবে সেই ইনফরমেশন গুলো কি আপনি আপনার ব্যক্তিগত কাজে বা আপনার পরিচিত অন্য কারো ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য আপনি তাদের সাথে শেয়ার করবেন? আপনি কি আপনার পার্সোনাল কাজে এটা ব্যবহার করবেন? কি মনে হয় আপনাদের? এটা কি আর একদমই না, টোটালি কনফিডেন্সিয়াল, এগুলি ডকুমেন্টস এর বিষয় আলাপ উচিত না, রাইট? 1, 2 নাম্বার হলো যে আপনি যে ওপিনিয়নটা ড্র করতেছেন সেই ওপিনিয়নটার উপর বেস করে
ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স, যাদের কথা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, তারা বিভিন্ন ধরনের ডিসিশন নিচ্ছে, যেমন শেয়ার হোল্ডাররা, যেমন স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছে যারা প্রসপেক্টিভ ইনভেস্টর, তারাও এই তথ্য উপাত্তর উপর ভিত্তি করে কি নিচ্ছে, ডিসিশন নিচ্ছে। তাহলে আপনি যদি আপনার ওপিনিয়নটা ইন্ডিপেন্ডেন্টলি না দেন, হ্যাঁ, যদি আপনি কোনো ধরনের বায়াস হয়ে আপনার ওপিনিয়নটা ড্র করেন, তাহলে এই ওপিনিয়নের উপর ভিত্তি করে যারা বিভিন্ন ধরনের ডিসিশন গ্রহণ করছে তারা কি প্রতারিত হবে না? কি মনে হয় আপনার? স্যার 100% প্রতারিত হবে। রাইট। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করতে হবে। কি কারণে? কারণ আপনি পাবলিক ইন্টারেস্ট নিয়ে কাজ করেন, মানুষ আপনাকে কি করে, ট্রাস্ট করে। যাই হোক, তো এখন আমরা দেখি যে কেন নিড ফর ইথিক্স, এই ইথিক্স এর প্রয়োজন কেন। এবং গত ক্লাসে আমি বলেছিলাম সম্ভবত আপনাদের যে আইসিএবির যখন আপনি আর্টিকেল স্টুডেন্ট হিসেবে আইসিএবি থেকে রেজিস্ট্রেশন আপনাকে দিয়েছে, তো একজন আইসিএবির মেম্বার বা স্টুডেন্ট হিসেবে আপনাকে আইসিএবির যে কোড অফ ইথিক্স আছে, এই কোড অফ ইথিক্স আপনাকে মেনে চলতে হবে। শুধু কি আপনারাই এটা মেনে চলবেন? না, যারা আইসিএবির মেম্বার আছে, যারা আপনারা স্টুডেন্ট হিসেবে আছেন, বা বিভিন্ন সিএ ফার্মে যারা কর্মরত আছে, তারাও এই আইসিএবির কোড অফ ইথিক্স কি করতে হবে, মেনে চলতে হবে। ওকে, যাই হোক, এখন আমরা আমাদের চ্যাপ্টার 14 কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি, সেটা নিয়ে একটু আলোচনা করি। নিড ফর ইথিক্স, কেন ইথিক্স এর প্রয়োজন? দেখেন বলছে accountants require an ethical code because they hold position of trust, people rely on them। দেখেন যে কথা আমি বারবার বলছিলাম, কেন এই ইথিক্স এর প্রয়োজন? কারণ আপনি একটা পজিশন হোল্ড করতেছেন, কিসের? ট্রাস্টের পজিশন হোল্ড করতেছেন। দেখেন এখানে বলেই দিয়েছে accountants require an ethical code because they hold position of trust। আপনি আপনাকে সবাই কি করে, ট্রাস্ট করে, আপনার ওপিনিয়নের উপর বেস করে সবাই বিভিন্ন ধরনের ইকোনমিক ডিসিশন গ্রহণ করে থাকে। এবং সেকেন্ড বলতেছে পিপল রিলাই অন দেম, পিপল আসলে আপনার উপর কি আস্থা রাখে, রিলাই করে আপনাকে। সো আপনার কাজটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি আপনি করতে পারেন, হ্যাঁ, আপনি তাদের তথ্য উপাত্ত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে পারেন, এই বিষয়গুলো কি করতে হবে, আপনাকে সবসময় কনসিডার করতে হবে। হ্যাঁ, সেকেন্ড বলতেছে দেখেন অ্যাকাউন্টেন্টস ওয়ার্ক ইন দ্য পাবলিক ইন্টারেস্ট, আপনি পাবলিক ইন্টারেস্ট নিয়ে কাজ করে থাকেন, হুইচ এক্সটেন্ড বিয়ন্ড ক্লায়েন্টস টু পিপল অ্যাসোসিয়েট উইথ দোজ ক্লায়েন্টস অ্যান্ড দ্য জেনারেল কমিউনিটি। তাহলে জেনারেল কমিউনিটির সবাই, যত লোকজন এটার সাথে জড়িত আছে, সবাই কি করে, আপনার কাছ থেকে আশা করে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, আপনার যে ওপিনিয়নটা দিবেন তার উপর ভিত্তি করে তারা যে ডিসিশন গ্রহণ করবে তাতে যেন তারা কি হয়, লাভবান হয়, হ্যাঁ, কোনো ধরনের ক্ষতিগ্রস্ত যেন না হয়। যাই হোক, এই নিড ফর ইথিক্স এইখান থেকে পূর্ববর্তী বছরগুলোতে অনেকবার প্রশ্ন আসছে। আপনারা কি করবেন, আপনারা অবশ্যই এই দুইটা যে আলোচনা করলাম, আমি বুলেট পয়েন্ট দিয়ে যেটা আলোচনা করলাম, এটা একটু মেমোরাইজ করার চেষ্টা করবেন। পরীক্ষায় আসতে পারে, বলতে পারে যে কেন ইথিক্স এর প্রয়োজন, দুইটা অপশন দিল বা তিনটা অপশন দিল, বললো যে অ্যাকাউন্টেন্টস হোল্ড দ্য পজিশন অফ ট্রাস্ট, 2 নাম্বার বললো পিপল রিলাই অন দেম, 3 নাম্বার বললো তারা পাবলিক ইন্টারেস্ট নিয়ে কাজ করে, 4 নাম্বার বললো অ্যাবাভ অল। তখন আপনাকে আনসার দিতে হবে কি, অ্যাবাভ অল। তাহলে প্রত্যেকটা লাইনই আপনার জন্য কি খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য আর কি। আচ্ছা, সোর্স অফ ইথিক্যাল গাইডেন্স, তো এই যে ইথিক্স এর কথা বারবার বলতেছে, তাহলে ইথিক্যাল গাইডেন্স এর সোর্সটা কোথায়, কোত্থেকে আপনি এই ইথিক্যাল গাইডলাইন গুলো পাবেন? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে বহু ইথিক্স এর কথা পড়েছি, হ্যাঁ, বইতে পড়েছি, আমাদের পিতামাতা শিখিয়েছে কি, যেমন আপনারা শিখেছেন না যে সদা সত্য কথা বলতে হবে, তাই না? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পড়ছেন না? এগুলো কি ইথিক্স। হ্যাঁ, তারপরে আপনারা শিখেছেন যে কি ইথিক্স হতে পারে, যে গুরুজনদের কি করতে হবে, মান্য করতে হবে, তাই না? ছোটদের স্নেহ করতে হবে, এই বিষয়গুলো কি করতে হবে, আপনাকে মেনে চলতে হবে, তাহলে তো সমাজটা খুব সুন্দরভাবে চলবে, তাই না? যাই হোক, তো এইগুলো আমরা বিভিন্ন ইথিক্স আমরা আসলে
অনেক কিছুই আমাদের পরিবার থেকে শিখতেছি, বা আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে গেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখেছি। যাই হোক, এখন আপনি সিএ পড়তে আসছেন, আপনি আইসিএবির একজন স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আপনার যে ইথিক্যাল কোডগুলো, ইথিক্যাল গাইডলাইন্স কি কি মানতে হবে, সেটার সোর্সটা কি, হ্যাঁ সেইগুলো তো আপনাকে জানতে হবে। আসলে আমার কি কি ইথিক্যাল কোড আমাকে ফলো করতে হবে। তো এখানে বলতেছে দেখেন, আইসিএবি মেম্বার্স এন্ড ট্রেইনিজ, মেম্বার যারা পাস করেছে, মেম্বার যারা ট্রেইনি আপনারা যারা আছেন, and employee of the member firms are subject to the ICAB code of ethics. তাহলে সোর্সটা কে? আইসিএবি যে কোড অফ ইথিক্সটা পাবলিশ করছে, সেই কোড অফ ইথিক্সটা আপনাদের সবাইকেই পড়তে হবে, সেই কোড অফ ইথিক্সটা আপনাদের সবাইকে জানতে হবে, সেটা মেনেই আপনাকে কি করতে হবে? চলতে হবে। তো কে কে মানবে? মানবে মেম্বার যারা আছে আইসিএবির, ট্রেইনি হিসেবে আপনারা যারা আছেন, এবং এমপ্লয়িজ অফ দ্য মেম্বার ফার্মস, মেম্বার ফার্ম গুলোতে যারা এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে, এরা সবাই কি করতে হবে? আইসিএবি যে কোড অফ ইথিক্সটা পাবলিশ করছে সেটা মেনে চলতে হবে সবাইকে। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কাকে কাকে আইসিএবি কোড অফ ইথিক্স মানতে হবে। 1 নাম্বার বললো আইসিএবি মেম্বার, 2 নাম্বার বললো ট্রেইনি স্টুডেন্টস, 3 নাম্বার বললো এমপ্লয়িজ অফ দ্য মেম্বার ফার্ম, 4 নাম্বার বললো অ্যাবাভ অল। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপর আসেন রুল বেস নাকি প্রিন্সিপাল বেস গাইডলাইন্স। এখন এই প্রিন্সিপাল বেস আর রুল বেস এর ভিতর পার্থক্যগুলো আমাদের জানতে হবে। আপনারা জানেন রুল বেস মানে কি? আইন যেটা বলা আছে ঠিক সেটাই আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। আইনে যেটা বলা তাই আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। আর প্রিন্সিপাল বেসের ক্ষেত্রে কি হতে পারে? আপনি বিভিন্ন সার্কামস্টেন্সেস, আপনার নলেজ বা আপনার পারিপার্শ্বিক যারা আছে আপনার সাথে কাজ করতেছে তাদের সাথে বিভিন্ন ডিসকাশন করে, হ্যাঁ কি করতে পারেন? আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। হ্যাঁ, সেইটা প্রিন্সিপাল বেজে আপনাকে, প্রিন্সিপাল বেজে আপনাকে কি করে? এলাউ করে। কিন্তু রুল বেজ হলো যে আপনার রুলে যা বলা আছে ঠিক তাই আপনাকে কি করতে মানতে হবে, যে কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না। এখন দেখি আপনাদের বইতে কি বলা আছে, রুল বেস নাকি প্রিন্সিপাল বেস। যাই হোক, আমাদের যে কোড অফ ইথিক্সটা সেটা হলো প্রিন্সিপাল বেস। আইসিএবির কোড অফ ইথিক্সটা হলো প্রিন্সিপাল বেস, রুল বেস নয়। এখান থেকেও যদি এক্সাম যে আপনার এক্সামে যে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনে এই প্রশ্নটা আসতে পারে যে আইসিএবির যে কোড অফ ইথিক্স আছে সেটা কি রুল বেস নাকি প্রিন্সিপাল বেস? তাহলে আনসারটা কি হবে বলেন তো? প্রিন্সিপাল বেস। প্রিন্সিপাল বেস, রাইট। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে পূর্ববর্তী বছরগুলোতে, 1 মার্কের বা 2 মার্কের। তো আপনাদের যদি এমসিকিউ বেস কোশ্চেন এখানেও আসতে পারে আর কি। কেন রুল বেস এবং কোনটা রুল বেস হবে কোনটা প্রিন্সিপাল বেস হবে সেটার পার্থক্য আপনাদের এক্সাম্পল দিয়ে বা এক্সপ্লেনেশন দিয়ে বলা আছে পেজ নাম্বার 228, 228 পেজে। তারপর আমি একটু আপনাদেরকে বোঝাই দিচ্ছি। প্রথম বলছে যে অ্যাক্টিভ কনসিডারেশন এন্ড ডিমনস্ট্রেশন অফ কনক্লুশনস। আপনি বলছে ফ্রেমওয়ার্ক অফ প্রিন্সিপালস প্লেস দ্যাট অনার্স অন দ্য অ্যাকাউন্টেন্ট টু অ্যাক্টিভলি কনসিডার করতে বলছে ইন্ডিপেন্ডেন্স ফর এভরি গিভেন সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা ঘটনাকে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি কি করতে হবে? কনসিডার করতে হবে। আপনার যে জ্ঞান আছে, আপনি এই যে ট্রেনিং করতেছেন, ক্লাস করতেছেন, আপনার প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন জায়গায় যে অডিট করতেছেন, এই নলেজ দিয়ে আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করে সার্কামস্টেন্স গুলো বিবেচনা করে যেটা সঠিক সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্তটাই আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই জন্য বলতেছে অ্যাক্টিভ কনসিডারেশন, হ্যাঁ অ্যাক্টিভ কনসিডারেশন অফ এভরি গিভেন সিচুয়েশন rather than just agreeing a checklist of forbidden items। মানে বলতেছে যে রুলের যা বলা আছে, আইনে যেটা বলা আছে এইটা করতে পারবেন এটা করতে পারবেন না, সেইটা না। এটা বলতেছে যে প্রত্যেকটা গিভেন সিচুয়েশনকেই আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি কনসিডার করতে হবে এবং সিদ্ধান্তটা গ্রহণ করবেন। আপনার যে নলেজ আছে, নলেজটা কোত্থেকে আপনি পাচ্ছেন?
আপনি এই যে ট্রেনিং করতেছেন, ক্লাস করতেছেন, 3 বছর যে আর্টিকেলশিপ পিরিয়ড আপনার, বা কারো ক্ষেত্রে 4 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, যেটাই হোক, এই সময়ে আপনি যে শিক্ষাটা গ্রহণ করতেছেন, আপনি বিভিন্ন আপনার কলিগ, প্রফেশনাল কলিগ যারা আছে তাদের সাথে ডিসকাস করে, অথবা আপনার ফার্মের প্রিন্সিপালের সাথে আপনি ডিসকাস করতে পারেন, বিভিন্ন সিচুয়েশনকে তথ্য উপাত্ত সংগ্রহ করে তার উপর ভিত্তি করে আপনি কি নিতে পারেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই জন্য বলতেছে এটা হলো প্রিন্সিপাল বেস। প্রত্যেকটা সিচুয়েশনকে আলাদা কনসিডার করে আপনি আলাদা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর রুল বেজে হইলে আপনি এটা পারতেন না। আপনার এই নলেজ বলেন, আপনার এক্সপেরিয়েন্স বলেন, এইগুলো আপনি পারতেন না। কারণ কি, রুলে যেটা বলা আছে সেটাই আপনাকে কি করতে হবে, মানতে হবে, হয় ইয়েস নালে নো। সেকেন্ডটা বলতেছে ব্রড ইন্টারপ্রিটেশন অফ ইথিক্যাল সিচুয়েশন, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, যে বলছে প্রিন্সিপাল বেস ফ্রেমওয়ার্ক প্রিভেন্টস অডিটর্স ইন্টারপ্রিটিং লেজিসলেটিভ রিকোয়ারমেন্টস ন্যারোলি টু গেট অ্যারাউন্ড ইথিক্যাল রিকোয়ারমেন্টস। There is an element to his rules engaged deception, whereas principle encourage compliances. যাই হোক, বলছে যে প্রত্যেকটা যে গিভেন সিচুয়েশনের কথা আমি বললাম সেগুলা প্রপারলি আপনাকে ইন্টারপ্রেট করতে হবে। কি করতে হবে? আপনাকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, সেটাকে যাচাই করতে হবে এবং আপনার নলেজ অ্যাপ্লাই করতে হবে, সেটাকে প্রপারলি ইন্টারপ্রিট করে যেটা সঠিক সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনারা যখন অডিট করতে যাচ্ছেন, কেউ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অডিট করতে পারেন, কেউ রেভিনিউ অডিট করতে পারেন, কেউ পারচেজ অডিট করতে পারেন, কেউ অ্যাকাউন্ট রিসিভেবল অডিট করতে পারেন, কেউ লোন অডিট করতে পারে। যাই হোক, তো প্রত্যেকটা গিভেন সিনারিওতে যখন বিভিন্ন ধরনের ট্রানজেকশন গুলো আপনি ভেরিফাই করবেন, ইন্টারনাল কন্ট্রোল চেক করবেন, এই বিভিন্ন বিষয়ের সময় আপনাকে এভরি গিভেন সিচুয়েশনে আপনার নলেজটা অ্যাপ্লাই করতে হবে, সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে, ইন্টারপ্রিট করতে হবে, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে হবে। এরপরে আপনি কি করতে পারবেন, সঠিক সিদ্ধান্তে আপনাকে উপনীত হতে হবে। ইন্ডিভিজুয়াল সিচুয়েশন কভার, এটা আমি অলরেডি আলোচনা করেছি। এবং বলছে ফ্লেক্সিবল টু চেঞ্জিং সিচুয়েশন, বলতেছে যে প্রিন্সিপাল বেস আপনাকে কি করে, অ্যালাউ করে, ইউ ক্যান অ্যাকোমোডেট এ র্যাপিডলি চেঞ্জিং এনভায়রনমেন্ট such as one that assurance provider are involved in। বলতেছে যে ফ্লেক্সিবল টু চেঞ্জিং সিচুয়েশন, যদি কোনো চেঞ্জিং সিচুয়েশন আসে সেক্ষেত্রে আপনি ফ্লেক্সিবল হতে পারেন। যেমন এই কোভিড সিচুয়েশন আসছে, কোভিড সিচুয়েশনের কারণে অনেকেই কি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাই না? যেমন ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে। কি করেছেন গত বছরে, আপনি হয়তো ফিজিক্যালি ভিজিট করতে যান নাই, তাদের সাথে মেইলে কমিউনিকেশন করেছেন, তারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপনাদেরকে কি সরবরাহ করেছে, তাই না? কি এগুলো করেছেন না আপনারা নাকি? জি স্যার, করেছি স্যার। যাই হোক, তো বলতেছে যে এই বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকতে হবে। হ্যাঁ, চেঞ্জিং সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আপনাকে কি ইন্ডিপেন্ডেন্টলি কনসিডার করতে হবে। এবং লাস্ট বলতেছে ক্যান ইনকর্পোরেট প্রোহিবিশনস, বলতেছে যে প্রিন্সিপাল বেজেও আপনি চাইলে কিছু প্রোহিবিশন আপনি কি করতে পারেন, ইনকর্পোরেট করতে পারেন। এই কাজটা করা যাবে না বা এই কাজটা করতে পারবেন, এরকম কিছু প্রোহিবিশনও আপনি কি রুল বেজের মতো এখানে ইনক্লুড করতে পারেন। তাহলে আপনাকে প্রশ্ন এখান থেকে আসতে পারে, এই প্রশ্নটা অনেকবার পূর্ববর্তী বছরগুলোতে আসছে, আপনার কাছে জানতে চাইতে পারে, বলতে পারে নিচের কোন কোন ফ্যাক্টর গুলো আপনি কনসিডার করবেন প্রিন্সিপাল বেস গাইডলাইন্স নাকি রুল বেস গাইডলাইন্স, এটা কি করে নির্ধারণ করার জন্য কোন কোন ফ্যাক্টরটা। এখান থেকে আপনাকে 5টা ফ্যাক্টর আমি পড়ালাম, 3টা ফ্যাক্টর দিল, বললো যে অ্যাবাভ অল, অথবা একটা ফ্যাক্টর দিল আর অন্য 2-3টা ফ্যাক্টর দিল, আপনাকে সঠিক ফ্যাক্টরটা কি করতে হবে, কনসিডার করতে হবে। তাহলে এই সঠিক ফ্যাক্টর গুলো যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে কি আপনার মনে হয় শুধু রিডিং পড়েই আপনি এটা সিলেক্ট করতে পারবেন? কেউ কি বলতে পারবেন? একদমই না। কি করতে হবে? স্যার মেমোরাইজ করে লিখতে হবে, মেমোরাইজ করতে হবে, পারলে খাতায় একটু লিখতে হবে, সাথে খাতা কলম রাখবেন। এই লেখার প্র্যাকটিসটাও তো করা দরকার নাকি? জি স্যার। ওকে স্যার। ওকে, আসেন তাহলে এখন আমরা দেখি তাহলে আমরা
যেহেতু প্রিন্সিপাল বেস আমাদের এই গাইডলাইন, তাহলে আমাদের প্রিন্সিপাল গুলো কি কি? এই প্রশ্নটা বহুবার আসছে পূর্ববর্তী বছরগুলোতে এবং আমি মনে করি এখান থেকে প্রশ্ন হওয়া উচিত। এগুলো জানা দরকার আমাদের সবারই, এবং আমাদের একজন মেম্বার হিসেবে, একজন ট্রেনি হিসেবে এই আইসিএবির এই ইথিক্যাল গাইডলাইন গুলো আমাদের সবারই মেনে চলা উচিত, তাই না? আমাদের সবার স্বার্থে। আচ্ছা, কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম বলছে যে ইন্টিগ্রিটি। প্রথম প্রিন্সিপালটা বলতেছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা কি? বলতেছে টু বি স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে অ্যান্ড অনেস্ট, সৎ হইতে হবে ইন অল প্রফেশনাল অ্যান্ড বিজনেস রিলেশনশিপ। প্রত্যেকটা প্রফেশনাল হোক, বিজনেস হোক, রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে এবং আপনাকে অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে। অর্থাৎ আপনি কোনো ধরনের যেন কি না হন, বায়াসনেস আপনার ভিতর কাজ না করে। তাহলে আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড থাকেন, তাহলে আপনি যখন অডিট করতে যাবেন তখন ঠিক যে তথ্য উপাত্ত আপনি পাবেন তার উপর ভিত্তি করেই আপনি কিটা ওপিনিয়নটা আপনার ড্র করবেন, তাই না? জি স্যার। ওকে, এরপর আসেন অবজেক্টিভিটি। অবজেক্টিভিটিটা কি বলতেছে? যে টু নট অ্যালাউ বায়াস, conflict of interest or undue influence of others to override professional or business judgments। বলতেছে যে আপনি যে অবজেক্টিভ নিয়ে গেছেন সেই অবজেক্টিভলি আপনাকে কাজ করতে হবে। আপনি কোনোভাবে বায়াস হতে পারবেন না বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আপনি কি হতে পারবেন না, প্রভাবিত হতে পারবেন না। আপনি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আপনি যেটা পেয়েছেন ঠিক সেই ওপিনিয়নটাই আপনি দিবেন। আপনার এই ওপিনিয়নটা যেন কোনোভাবেই বায়াস হয়ে আপনি কোনো ধরনের ওপিনিয়ন না দেন। যেটা অ্যাকচুয়াল, যেটা ফেয়ার, সেইটাই আপনি কি করবেন, আপনার ওপিনিয়নে নিয়ে আসবেন। তাহলে কি হলো? অবজেক্টিভিটির ক্ষেত্রে বলতেছে আপনাকে বায়াস হওয়া যাবে না, আপনি অন্য কারো দ্বারা প্রভাবিত হতে পারবেন না, এবং আপনার প্রফেশনাল যে নলেজ আছে, প্রফেশনাল যে জাজমেন্ট আছে, সেগুলো প্রপারলি আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন প্রফেশনাল কম্পিটেন্স? আপনি যখন অডিট করতে যাচ্ছেন তখন সবাই ধরে নেয় যে আপনি কম্পিটেন্ট। কিভাবে কম্পিটেন্ট হবেন? অর্থাৎ আপনি অডিট করতে আসছেন, অডিটের যে অডিটিং স্ট্যান্ডার্ড গুলো, সেই স্ট্যান্ডার্ড গুলো আপনি প্রপারলি জানেন। যে আইএফআরএস বা আইসা গুলো ফলো করে, আইএস গুলো ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে, এই আইএস বা আইএফআরএস সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। আপনি যে প্রতিষ্ঠান অডিট করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন গুলো আছে, সেই অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। তো এই নলেজ যদি আপনার থাকে তখনও আপনাকে কি বলা হবে, যে এই প্রফেশনাল কম্পিটেন্স এবং ডিউ কেয়ার তখনই বলা হবে, আদারওয়াইজ নট। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনাকে সব সময় আপনার নলেজটা আপডেট রাখতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু এক্সপেক্ট করে। ক্লিয়ার? আপনি সিএ পড়তে আসছেন, আপনি অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলবেন। হ্যাঁ, আপনি কি করেন বা কত টাকা আর্ন করেন না না করেন, হ্যাঁ, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনাকে সমাজ কিভাবে দেখতেছে, আপনি সিএ পড়তে আসছেন, আপনাকে সবাই মনে করে আপনার নলেজ আছে, আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সেবা তারা চাইতে পারে। হ্যাঁ, হতে পারে যে একজন তার পার্সোনাল রিটার্ন ফাইল প্রিপেয়ার করতেছে, আপনার কাছ থেকে হেল্প চাইতে পারে যে কিভাবে সে এই রিটার্নটা ফিল আপ করবে। হতে পারে না, সবারই তো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারে। যাই হোক, তো এই জন্য বলতেছে যে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার দায়িত্ব প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার এটা মেনটেন করা। অর্থাৎ আপনাকে সবসময় আপডেট থাকতে হবে, আপনাকে জানতে হবে, দেশের আইন কানুন সম্পর্কে জানতে হবে, অডিটিং স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে জানতে হবে, আইএফআরএস আইএএস গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই আর কি।
এরপর বলছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটা কি আমি প্রথমেই যে আপনাদের সাথে আলোচনা করছিলাম, যখন আপনি কোনো প্রতিষ্ঠানের অডিট করতে যাবেন তখন তারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপনার সাথে কি করে থাকে, শেয়ার করে থাকে। সেই তথ্য উপাত্তগুলো অবশ্যই আপনি কি করবেন, কনফিডেন্সিয়ালিটি এইটা মেইনটেইন করতে হবে। আপনি এই তথ্য উপাত্ত আপনার নিজের কাজে যেমন ব্যবহার করবেন না, তেমনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির অন্য কেউ যেন আপনার কাছ থেকে ইনফরমেশন গুলো না পায় বা তারা ব্যবহার করতে না পারে। তো বলছে যে to respect the confidentiality of information acquired as a result of professional business relationship, therefore not disclose any such information to third parties without prior and specific authority unless there is a legal and professional right or duty to disclose. এবং লাস্ট বলতেছে প্রফেশনাল বিহেভিয়ার। আপনার বলছে টু কমপ্লাই উইথ রিলিভেন্ট লজ এন্ড রেগুলেশন, অ্যাভয়েড এনি অ্যাকশন দ্যাট ডিসক্রেডিটস দ্য প্রফেশনাল। আপনার বিহেভিয়ারটা মার্জিত হতে হবে। আপনি একজন আর্টিকেল স্টুডেন্ট, হ্যাঁ, আপনার এই আর্টিকেলশিপ পিরিয়ডের ভেতর আপনি বিভিন্ন প্রতিষ্ঠান অডিট করতে যেতে পারেন। শুধু তাই নয়, আপনি এখন যখন কারোর সাথে কথা বলবেন, আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার বা যে কেউ, আপনি আপনার পার্সোনালিটিটা অন্তত মেনটেন করার চেষ্টা করবেন, হ্যাঁ, এবং আপনাকে আপনার কোনো ব্যবহারে, কথাবার্তা, চলাফেরায় যেন প্রতিষ্ঠানের বা এই প্রফেশনের কোনো ডিসক্রেডিট না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই 5টা প্রিন্সিপালের কথা আমাদের বলা আছে। আমাদের এই 5টা প্রিন্সিপাল ফলো করেই কি করতে হবে, আগাইতে হবে। তো এই জন্য বলতেছে যে আমাদের আইসিএবি যে কোড অফ ইথিক্সটা পাবলিশ করছে সেটা হলো প্রিন্সিপাল বেস। প্রিন্সিপাল গুলো কি কি? এই 5টা হলো প্রিন্সিপাল: ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি এবং প্রফেশনাল বিহেভিয়ার। এই বিষয়গুলো কি করতে হবে, আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে আপনি যখন অডিট করতে যাবেন, বা শুধু অডিট নয়, বিভিন্ন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট যখন আপনি কি করবেন, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট গুলো বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের সার্ভিস গুলো আপনি প্রোভাইড করবেন। এ তো শুধু অডিট করার কথা বললো। আপনি যখন পাস করার পর বা আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হওয়ার পর আপনি যখন জবে যাবেন, তখনও আপনাকে কি করতে হবে, এই প্রিন্সিপাল গুলো মেনে চলতে হবে। যাই হোক, এখন 8:30, আমাদের ক্লাস প্রায় শেষের পথে। আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? আপাতত নেই। স্যার আচ্ছা, আপনারা তো বুঝতে পারছেন আমি যা পড়াচ্ছি? এটা তো জুমে আমি শুধু বলছি, আপনারা শুনতেছেন। আপনাদের ফিডব্যাকটাও জরুরি। কি জি মনে স্যার, হয়? বুঝতে পারছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি জি। স্যার বলছিলাম যে আমার কোনো ভুল অডিটের কারণে বা আমার কোনো ভুল ইনফরমেশন দেওয়ার কারণে কোনো শেয়ার হোল্ডার যখন কোনো জায়গায় বিনিয়োগ করবে, সেই ক্ষেত্রে যদি উনি লস হন, তাহলে কি আমার জন্য কোনো পানিশমেন্ট বা উনি কি জি, জি। আইনগত ব্যবস্থা নিতে পারবেন? আমরা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই সেশনের লাস্টেই আছে, আমরা ওই যখন আলোচনা করব তখন ওই পেনাল্টি গুলো বা কি হতে পারে, অ্যাকশন, সেটা আমি আলোচনা করব ইন ডিটেইলস। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, আই হ্যাভ আন্ডারস্টুড। যাই হোক, নাইমা আপু কোন কোন চ্যাপ্টার শেষ করেছেন, কেউ কি বলতে পারবেন? স্যার 1 থেকে 4 আর 10। 1 থেকে 4 আর 10 শেষ করেছেন। যাই হোক, আমি তাহলে 5 থেকে 9 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত চ্যাপ্টার আপনাদের শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার, তাই বলা যায়। তাহলে আপনারা ভালোভাবে পড়েন 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার ধন্যবাদ স্যার, এরকম সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, আপনারা
আপনাদেরকে তো আমি বললামই যে আপনারা একটু পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো যদি একটু দেখতেন বাসায়, তাহলে আপনাদের একটা ধারণা হতো কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসতেছে, ঠিক আছে? কোন কোন টপিকস গুলো একটু বেশি পড়া দরকার, আন্ডারস্ট্যান্ড? সবই পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। তারপর আমি বলছি যে আপনি একটা ধারণা পাবেন আর কি পূর্ববর্তী বছরগুলো যদি কোশ্চেন গুলো আপনারা দেখেন। জি স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখছি। পরবর্তী দিন আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ 14 এর লাস্টের অংশটুকু এবং 15 চ্যাপ্টারটা চেষ্টা করব আমরা শেষ করার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি এবং পরিবারের অন্যদের প্রতি খেয়াল রাখবেন। আজকে এ পর্যন্তই শেষ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো ভালো থাকবেন থাকবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।